ঘূর্ণিঝড় এলেই জোয়ারের চাপে ভাঙে বাঁধ, ভাসে উপকূলবাসীর জীবন জীবিকা। খাবার, বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভোলার দ্বীপচরের মানুষ, টেকসই বাঁধই একমাত্র দাবি। ট্রেন থেকে নামলেই পার্ক, শপিং মল, মেট্রো রেলকে ঘিরে রাজধানী জুড়ে যোগাযোগ হাবের পরিকল্পনা। প্রাথমিকভাবে উত্তরায় মেট্রো হাব স্টেশনে নির্মাণের উদ্যোগ। পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে মামা ভাগ্নের প্রতারণা, নানা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নামে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। 3 বছরে প্রতারিত 1000-এর বেশি। এবং লঙ্কানদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ। লজ্জা এড়াতে চায় শ্রীলঙ্কা। লিটনের বদলে একাদশে সুযোগ পেতে যাচ্ছেন নাইম শেখ। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ঘূর্ণিঝড় আসে আর বাঁধ ভাঙে, সেই সাথে ভাঙে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের মানুষের কপাল। 60 সালের নির্মিত বাঁধের উচ্চতার চেয়ে নদীর তলদেশের উচ্চতা বেড়ে যাওয়ায় প্রতি বছর জোয়ারের পানি উপচে প্লাবনের শিকার হতে হয়। প্রতি বছর বাঁধ মজবুত করার দাবি জানালেও পানি উন্নয়ন বোর্ডের টনক নড়ে না। আর অবৈধভাবে বাঁধ কেটে নাইটি বসিয়ে ঘের করায় বাঁধ ভাঙার অন্যতম কারণ বলে অভিযোগ এলাকাবাসীর। অবৈধ নাইটি বসানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বরাবরের মতো টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেয়। বুধবার দুপুরের আগেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঢেউ এর সাথে প্রচণ্ড জোয়ার আঘাত হানে বেড়িবাঁধে। স্থানীয়রা ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেও পারেনি। বাতাসের গতি বাড়ার সাথে সাথে নদীতে পানির তোড়ে শ্যামনগর ও আশাশুনি উপজেলার 20টির মতো পয়েন্টে 11 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। মৎস্য বিভাগ বলছে 4500 চিংড়ি ঘেরের মাছ ভেসে গেছে, ডুবে গেছে কাঁকড়া হ্যাচারি। হাঁটু পানিতে হাঁস মুরগি সহ গবাদি পশু নিয়ে মানবেতর জীবন পার করছেন উপকূলবাসী। তাদের অভিযোগ, বারবার পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল পাননি। প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন, ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ। বাঁধ যখন ভাঙে তখন আমাদের কপালও ভাঙে। ত্রাণ চাই না, আমরা চাই একটা বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ। সরকারের কাছে আমাদের প্রাণের দাবি থাকে শুধু এতটুকু যে আমরা যেন টেকসই বেড়িবাঁধ পাই। বাঁধ উঁচু না করা পর্যন্ত ভাঙন কোনো সময় রক্ষা করা যাবে না। বারবার বেড়িবাঁধ ভেঙে নিঃস্ব হয়ে গেছে এই উপকূলীয় জনপদের অধিকাংশ মানুষ। আয়লা সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবার আমাদের এই ইয়াসের আক্রমণ। সুতরাং এখানে যে টেকসই বেড়িবাঁধ না হলে কোনো ক্রমেই এই উপকূলীয় বেড়িবাঁধের আমরা যারা জনগোষ্ঠী আমাদের বাঁচানো সম্ভব হবে না। অবশ্য দায়সারাভাবে পানি উন্নয়ন বোর্ড জানায় টেকসই বেড়িবাঁধের প্রস্তাব পাঠানো হয়েছে। এগুলো আমরা খুব শীঘ্রই মেরামত করতেছি এবং এগুলোর স্থায়ী সমাধান হলো টেকসই বেড়িবাঁধ। এই জন্য প্রকল্প দেওয়া আছে, খুব শীঘ্রই প্রকল্প অনুমোদন হবে এবং অনুমোদন হলে এই অবস্থা থাকবে না। সাতক্ষীরার 700 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 100 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। গত বছর আমপানে 70 কিলোমিটার ভেঙেছিল, আর এখন ইয়াসে 20 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উঁচু জোয়ারে বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে পানি। প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না থাকায় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার আশঙ্কা করছে এলাকাবাসী। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে খুলনার কয়রা উপজেলার একের পর এক গ্রাম। স্বেচ্ছাশ্রমে নারী পুরুষ নির্বিশেষে অক্লান্ত পরিশ্রম করার পরও গত দুদিনে বেড়িবাঁধ সংস্কার করা সম্ভব হয়নি। অনেকেই বাড়িঘর ছেড়ে নিজেদের আসবাবপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। গবাদি পশু পাখির অবস্থান সড়কে, প্রাকৃতিক উদ্বস্তুতে পরিণত হচ্ছে এলাকার মানুষ। তাদের অভিযোগ, গত দুদিনে দুর্গত এসব এলাকায় কোনো সহায়তা পৌঁছায়নি। অন্য জায়গা অন্য লোকের ঘরে এসে বসে রয়েছে, রুগী নিয়ে যাবো, কোথায় যাওয়ার জায়গা নেই। আর পানি উন্নয়ন বোর্ডের থেকে এখনো আমরা কোনো সহায়তা পাইনি। একটাই এখন করার দাবি মানুষের, যে আমরা খাদ্য সহায়তা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। এদিকে কয়রা উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাজপুর ইউনিয়নের বেড়িবাঁধের ভেঙে যাওয়া 5টি স্থান সংস্কার করা সম্ভব হয়নি। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, যেখানে 1 লাখ জিও ব্যাগ বাঁধ সংস্কারের প্রয়োজন, সেখানে সামান্য ব্যাগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে অর্ধলক্ষ মানুষের জনবসতি রক্ষা করা সম্ভব নয়। দীর্ঘ 1 বছরে পুনরায় সংস্কার না করার কারণে আজকে আমরা আবার এই ভোগান্তির মধ্যে পড়ছি।
তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, কয়রা উপজেলার যে কটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল তার বেশিরভাগই সংস্কার করা হয়েছে। দুবাই এক পোল্ডারের আংটিহারা এবং পদ্মপুকুর নামক একটা জায়গা, যে জায়গায় সম্পূর্ণ ব্রিজ হয়েছিল, স্থানীয় জনগণের সহায়তায় আমরা দুটি ক্লোজারই ক্লোজ করতে সক্ষম হয়েছি। কয়রা উপজেলায় অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 5টি ইউনিয়ন। উপকূলীয় এলাকার নদ নদীগুলোর জোয়ারের পানি অস্বাভাবিক রকমের বৃদ্ধি পাওয়ার কারণে খুলনার কয়রা উপজেলায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। এ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী প্রায় 6,000 বসতবাড়ি এবং 25,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। টানা 3 দিন সাগরের জলে ভাসছে ভোলার দুর্গম চর, কুকরি-মুকরি ও ঢাল চরের কয়েক হাজার মানুষ। একদিন আগে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব কমলেও কমেনি তাদের দুর্ভোগ। ঢেউয়ের আঘাতে এই 2 ইউনিয়নে বিধ্বস্ত 2 শতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। গৃহহারা অনেকের আশ্রয় হয়েছে স্থানীয় বাজার ও অন্যের বাড়িতে। শুকনো জায়গার অভাবে 2 দিন ধরে রান্না বন্ধ। তীব্র সংকট বিশুদ্ধ পানিরও। ভেসে গেছে 2 শতাধিক ঘেরের মাছ। তবে ক্ষতিগ্রস্ত সবাইকে ত্রাণের আওতায় আনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে তছনছ করে গেছে চরফ্যাশনের চরপাতিলার শতাধিক বসতঘর। স্রোতে ভিটামাটির সাথে ভাসিয়ে নিয়েছে আসবাবপত্র। মাটি ছাড়া ভিটা ও বেড়া ছাড়া খুঁটির উপর দাঁড়িয়ে থাকা ঘরগুলো এখন বসবাসের অনুপযোগী। বসতঘরে মাচা করে দিন কাটাচ্ছেন চরবাসী। নোনা পানিতে সব তলিয়ে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তছনছ করে রেখে যাওয়া এসব ঘরবাড়ি বৃহস্পতিবার দুপুরে আবারও 6 ফুট পানিতে তলিয়ে যায়। এভাবে গত 2 দিন জোয়ারে ভাসছে পাতিলা ও ঢালচরের 10,000 মানুষ। চরপাতিলার চেয়ে ভয়াবহ অবস্থা সাগরকুলের ঢালচরের। বাজারের 60 মাছের আড়ত আর শতাধিক বসতঘর বিধ্বস্ত। মাথার উপরের ছাউনিহারা দুর্গতদের ভোগান্তির শেষ নেই। স্থানীয় চেয়ারম্যান কিছু শুকনো খাবার দিলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। কলে গেছি, কলে কোনো পানি নেই। আমরা না খেয়ে আমার তৈব বাড়িঘর কিছুই নেই বাবা, সব বাসা লেগে গেছি। একটা ছোট মায়ের আছিল, মায়েরা পাই নাই। এখন আমরা টং ভাইতে থাকি, যে থাকার কোনো পথ নাই। আমরা কিভাবে থাকুম? আমরা খানা দানা বাচ্চা কাছে আমরা উগাছে মরি। ঘরবাড়ির পাশাপাশি ক্ষেতের ফসল আর ঘেরের মাছ হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকে। আমার 2টা ঘেরে আসলে 2টা ঘেরে অন্তত 5 লাখের খরচা করছি, এটি সম্পূর্ণ গেছি গিয়া। 7 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। এই ক্ষতি পোষানোর মতো আমার এই ধরনের ক্যাপাসিটি নাই। দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য গৃহ নির্মাণ সহায়তা সহ জরুরি ত্রাণ সহায়তার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। 90% কাঁচা ঘরবাড়ির ভিটির মাটি চলে গেছে। প্রায় 2 শতাধিক ঘরবাড়ি আমার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ত্রাণের আওতায় আনার কথা জানান জেলা প্রশাসক। আমরা সকলে সচেষ্ট রয়েছি এবং যেখানেই খবর পাচ্ছি কোনো সামান্যতম পেলেও আমরা কিন্তু দ্রুত ব্যবস্থা নিচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আমাদের ত্রাণের ব্যবস্থা রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শেষ হয়নি। তবে অতি জোয়ারে বৃহস্পতিবারও জেলার 20,000 মানুষ প্লাবিত হয়েছে। সময় সংবাদ, ভোলা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে ঝুঁকিতে পড়েছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ। বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। যে কোনো মুহূর্তে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন চালকরা। জেলার ব্যবসায়ীরা বলছেন ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে তাদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের তীর ঘেঁষে দেশের সবচেয়ে দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। এই সড়কে প্রতিদিন যাতায়াত করে শত শত যানবাহন। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানি আছড়ে পড়ছে এই সড়কে। বিশাল বিশাল ঢেউয়ের আঘাতে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর, হিমছড়ি ও পাতুয়ার টেক পয়েন্টে। জিও ব্যাগও ভাঙন রক্ষা করতে পারছে না মেরিন ড্রাইভ সড়কে। ফলে এই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কা করছেন গাড়ির চালকরা। হিমচুরি থেকে শুরু করে আপনার পাটোয়ারটেকের ওদিকে, আপনার ইনানির ওদিকে, আর এদিকে দরিয়ানগর, ওদিকে ভাঙন বেশি দেখতে পারতেছি। মানে এখনই যদি আপনার ফলো আপে না নিয়ে আসায় তাহলে হয়তো মেরিন ড্রাইভটা বাঁচানো যাবে না। প্রবল জোয়ারে শুধু সড়ক নয়, চরম ঝুঁকিতে আছেন এই সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানের পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যে জোয়ারের পানিতে বিলীন হয়েছে 20টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান। আর যা আছে তাও হুমকির মুখে বলে দাবি স্থানীয় ও ব্যবসায়ীদের। এগুলো পানি আমরা জীবনে দেখি নাই। এই রুটঘাট, দোকানপাট এখন ব্যাংকাতে চলে গেছে। দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে,
আজকেও জোয়ারের সময় সে একই অবস্থা। আর হিমছড়ি পুলিশ ফাঁড়ির এই ইনচার্জ জানালেন, প্রবল জোয়ারের ভাঙন দেখা দিলেও সড়কটি রক্ষায় সেনাবাহিনী কাজ করছে। কিছু কিছু জায়গায় ভাঙন দেখা যাচ্ছে, এটা প্রতিরোধ করার জন্য সেনাবাহিনী তৎপর আছে, কালকেও কিছু কাজ করছে, আর আমরাও এখানটা তাদের সহযোগিতা করতেছি। 4 বছর আগে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইয়াসের প্রভাবে প্রবল ঢেউয়ে শিমুলিয়া ঘাটের পন্টুন ভেঙে শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। তবে অতিরিক্ত যাত্রী চাপে শেষ পর্যন্ত গতরাত 8টায় 2টি ফেরি বাংলা বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে পাটুরিয়া দৌলদিয়া ঘাটে সকাল থেকেই ব্যাহত হয় ফেরি পারাপার। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে শিমুলিয়া ঘাটে। ইতোমধ্যে ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে 2 নম্বর ফেরিঘাটের পন্টুন। অন্য 3 ঘাটের অবস্থাও নাজুক। পানি বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে সড়ক। অতিরিক্ত পানি বৃদ্ধির কারণে প্রত্যেকটা ঘাটের রেমের গোড়ায় পানি, বৈরী আবহাওয়া এবং প্রচণ্ড রোলিং হইতেছে। এই অবস্থায় মঙ্গলবার বিকেল থেকে শিমুলিয়া বাংলা বাজার নৌরুট দিয়ে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পদ্মা পাড়ি দিতে গিয়ে আটকা পড়ে শত শত মানুষ। এতে দুর্ভোগের মাত্রা পৌঁছে চরমে। এখন পর্যন্ত আমরা যাই যে পারাপার হইতে পারতাছি না। আমগো তো বাড়িতে অনেক কাজ আছে, অনেক সমস্যা আছে। সকাল থেকে এখানে বাচ্চার কাছে নিয়ে খুব কষ্টে আছি। অনেকের পেটে ভাত নাই, মানুষ বাড়ি যাইব, কত রোগী আছে এখানে। এদিকে শিমুলিয়া ঘাট বন্ধের প্রভাব পড়েছে পাটুরিয়া ঘাটে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন যানবাহনে করে ঘাটে ভিড় করেন যাত্রীরা। তবে বৃষ্টি আর প্রবল বাতাসে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে পদ্মা পাড়ি দিতে সময় লাগছে কয়েক গুণ বেশি। পারাপারের অপেক্ষায় থেকে সাধারণ মানুষ ও গাড়ি চালকরাও পোহাচ্ছেন দুর্ভোগ। এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আর আমরা অনেকক্ষণ এখানে সিরিয়াল দিয়ে আছি। গাড়ির ওইবার থেকে আইছি, মরদ থেকে এখানে 2 ঘন্টা 3 ঘন্টা। পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 2টি ফেরি বিকল থাকায় বর্তমানে 18টি ফেরি চলাচল করছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে 3 দিন বন্ধ থাকার পর আবারও যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় গতকাল দুপুর 12টায় বিআইডব্লিউটিএ 2 ইঞ্জিন বিশিষ্ট যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দেয়। এরপরই রাত 8:30টায় বরিশাল থেকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করে 6টি লঞ্চ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে 3 দিন বন্ধ রাখা হয় নৌযান চলাচল। ঘূর্ণিঝড় ইয়াস সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ভারতের পূর্ব উপকূলে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল জুড়ে এখন ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতচিহ্ন। 2 রাজ্যে 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যুর খবর পাওয়া গেছে 5 জনের। 1.5 শতাধিক বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দী দিন কাটছে লাখ লাখ মানুষের। পশ্চিমবঙ্গেই প্লাবিত হয়েছে প্রায় 1100 গ্রাম। কলকাতা থেকে সুব্রত আচার্যের প্রতিবেদন। ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও এখনো পর্যন্ত উত্তাল উড়িষ্যার সমুদ্র। লাখ লাখ মানুষ যাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের অধিকাংশই এখনো ফিরতে পারেননি। পানিবন্দীও অনেকে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে মনে করা হচ্ছে। বাতাসের শব্দেই এখন ভয় লাগছে। উদ্ধারকারী দলের কোনো সদস্যই এখনো আমাদের এখানে আসেনি। পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর 24 পরগনা, দীঘা, পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামে ঝড়ে বেশ প্রভাব পড়েছে। ইয়াসের বিপর্যয়ের পরে আরও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে বুধবার সকালে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 3টি জাহাজ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে গেছে। প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় 1100 গ্রাম। এতে কমপক্ষে 50,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। যেহেতু ডিএম এবং আদার অফিসাররা ফিল্ডে আছেন, তাই তারা ফুল ড্যামেজ রিপোর্টটা তৈরি করে আগে মানুষকে বাঁচাক, তারপরে তারা এই রিপোর্টটা তৈরি করে আমাদের কাছে দেবেন। শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতি কাটিয়ে উঠতে পরবর্তী দিক নির্দেশনা দেবেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
জাতিসংঘের ভ্যাকসিন সহযোগিতা জোট কোভ্যাক্স থেকে ফাইজারের 1 লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে রোববার মধ্যরাতে। এরই মধ্যে জরুরি ব্যবহারের জন্য এ টিকা অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 12 বছরের বেশি বয়সী সবাই এ টিকা নিতে পারবেন। এদিকে প্রতি ডোজ $10 চীনের সিনোফার্মার 1.5 কোটি ডোজ টিকা কিনছে সরকার, যা আসবে জুন মাস থেকে। ভারতের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ বন্ধ করে দিলে করোনা ভ্যাকসিন কার্যক্রম অনিশ্চয়তায় পড়ে যায়। এই অবস্থায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দেন দরবার করছে বাংলাদেশ। এরই মধ্যে চীন তাদের সিনোফার্মার টিকার 5 লাখ ডোজ উপহার হিসেবে দিয়েছে, আরও 6 লাখ ডোজ দেওয়ার প্রতিশ্রুতিও পাওয়া গেছে। এরই মধ্যে উপহার পাওয়া টিকা দেওয়াও শুরু হয়েছে। এই অবস্থায় সিনোফার্মা থেকে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে মোট 1.5 কোটি টিকা কেনার প্রস্তাব অনুমোদন দিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চীনের কাছ থেকে টিকা কিনতে বাংলাদেশের খরচ হবে ডোজ প্রতি $10 করে। চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে 50 লক্ষ ডোজ SARS-CoV-2 ভ্যাকসিন সরবরাহ করা হবে। টোটাল ভ্যাকসিনের মূল্য দাঁড়াবে $150 মিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশি টাকায় 1,267 কোটি 50 লক্ষ টাকা। এদিকে চতুর্থ ভ্যাকসিন হিসেবে ফাইজার ভ্যাকসিন করোনা প্রতিরোধে দেশের মানুষের শরীরে প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ভ্যাকসিনটি দেয়া যাবে 12 বছরের ওপরের বয়সী সবাইকে। 2 ডোজের এ ভ্যাকসিন প্রথম ডোজের 3-4 সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ। ফাইজারের টিকা দেওয়ার ব্যাপারে আমাদের বিশদ পরিকল্পনা এখনো হয়নি। আমাদের ডিজি ড্রাগ, তারপর হচ্ছে সিএমএসডি, তারপরে আমাদের MNCH, সবার যে সহায়তাটা লাগে সেই সহায়তা নিয়েই আমাদের কাজটা করতে হবে। তো সেটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। আজকে অস্ট্রেলিয়ান নতুন অ্যাম্বাসেডর আসছেন, তাদের দেশের লোক সংখ্যা হলো 25 মিলিয়ন, 93 মিলিয়ন ভ্যাকসিন আছে। ওদের বললাম 25 মিলিয়নের মধ্যে সবাইকে তো ভ্যাকসিন দিবে না, হয়তো বেশি হইলে লাগবে 11 মিলিয়ন, 10 মিলিয়ন, 11 মিলিয়ন লাগবে। তো বাকি এই যে 80 মিলিয়ন এটা কি করবে? এবং এটা খুবই অন্যায়, তোমরা ইউ শুড গিভ ইট টু আস। এরই মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান তিনি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলকে ঘিরে রাজধানী জুড়ে যোগাযোগের হাব তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। প্রকল্পকে লাভজনক করতে স্টেশন থেকে নামলেই বিনোদন পার্ক, নিত্যপণ্যের বাজার, শপিং মল সহ সব অত্যাধুনিক সুবিধা নিয়ে যাত্রীদের জন্য নির্মাণ করা হচ্ছে মেট্রো হাব স্টেশন। প্রাথমিকভাবে উত্তরায় স্টেশন 2-এর কাছে এই হাব স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাবুল হোসেনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে মেট্রো রেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। 1 দশক আগেও যা ছিল স্বপ্নের মতো, এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। জাপান থেকে আসতে শুরু করেছে মেট্রো রেলের কোচও। কিন্তু মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেক বেশি। তাই লোকসান কমাতে বাড়তি সুবিধা হিসেবে হাব স্টেশন তৈরি করে আয়ের পথ করতে চায় কর্তৃপক্ষ। আর হাব স্টেশন নির্মাণের জন্য 28 একর জমি কিনেছে মেট্রো রেল। ম্যাস র্যাপিড ট্রানজিটের আওতায় 6টি লেনের শুরুতেই একটি করে মোট 6টি এমন হাব স্টেশন করতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ। আমরা ওখানে একটা বিনোদন পার্কের একটা ব্যবস্থা করব, কিছু ফুড কোর্টও থাকবে, চিলড্রেন জোনেরও একটা ব্যবস্থা রাখবো। এখানে কিন্তু মানুষ বাসে এসেও তাকে এখানে নামিয়ে দিয়ে চলে যেতে পারবে। এছাড়া প্রতিটি স্টেশনে একটি করে স্টেশন প্লাজা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত 5টি স্টেশন প্লাজা নির্মাণ করতে চায় মেট্রো রেল। আমরা মনে করি যে এরকম প্রতি লাইনে যদি একটা বড় করে টিওডি করা যায় এবং তার সাথে যদি স্টেশন প্লাজাগুলোকে সংযুক্ত করা যায়, তাহলে ডিএমটিসিএল প্রথম থেকেই একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব প্রস্তুতি ছাড়াই মেট্রো রেল চালু হলে পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হবে নগরবাসী। একটা স্টেশনের পাশে যদি আপনি যাত্রী উঠানামার পরিকল্পিত সমন্বিত জায়গা না দেন, তাহলে তো সে রাস্তার মধ্যে দাঁড়াবে। রিক্সা থাকবে, মোটরসাইকেল থাকবে, সবাই এখানে দেখবে যাত্রী আছে, তার মধ্যে আবার পরিকল্পনার ঘাটতি আছে। তাহলে একটার উন্নয়ন হলো আরেকটাকে বঞ্চিত করে। প্রকল্পটির নকশার কাজ শেষ হলে দেশি বিদেশি আর্থিক সহযোগিতায় তৈরি হবে দেশের প্রথম আধুনিক হাব স্টেশন। এই নগরবাসী শুধুমাত্র মেট্রো রেলে ভ্রমণে নয়, তাদের জন্য উন্নত বিশ্বের মতো
বাংলাদেশেও থাকছে বিনোদন, পার্কিং, শপিং সহ নানান আধুনিক সুযোগ সুবিধা। এর জন্য মেট্রো রেল 2-এর পাশে নির্মাণ করা হচ্ছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট টিওডি বা হাব স্টেশন। তবে নির্ধারিত সময়ে মেট্রো রেলে এই নগরবাসী ওঠার সুযোগ পেলেও এই হাব স্টেশন ব্যবহারের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নির্ভীকের মঙ্গল যাত্রা নিয়ে জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিকে নীতি বানিয়ে বেগম খালেদা জিয়ার সরকার বিশ্বব্যাংকের পরামর্শে দেশের রেল খাতকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। তিনি বলেন, বাইরের কারো পরামর্শে নয়, দেশের মানুষের প্রয়োজন বুঝেই সারা দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করছে সরকার। গতকাল সকালে ভিডিও কনফারেন্সে চাঁপাইনবাবগঞ্জের ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে একথা বলেন তিনি। এর আগে গণভবন থেকেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেন আগারগাঁওয়ের নবনির্মিত ডাকভবন। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ শুধু দেশেই নয়, বিশ্বেও এই জেলার খ্যাতি আমের দেশ হিসেবে। করোনাকালে ঘোর লকডাউনের মধ্যেও মানুষের মৌসুমি এই ফলটির প্রাপ্তি নিশ্চিত করতে এবারও চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেন সার্ভিস ও মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমের মৌসুম ভালো, সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ এটা খেতে পারে আর ব্যবসা বাণিজ্যটাও যাতে সম্প্রসারিত হয়। সরকার প্রধান বলেন, রেল নেটওয়ার্ক দেশের সব জেলায় সম্প্রসারণে ধাপে ধাপে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপি সরকার আমলে, বিশেষ করে খালেদা জিয়া ক্ষমতা এসে তারা ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শক্রমে রেলের সম্পূর্ণ যোগাযোগগুলি বন্ধ করে দেওয়ার কাজ নিয়েছিল। এর আগে গণভবন থেকেই রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের নবনির্মিত ডাক ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিলুপ্তপ্রায় ডাক বাক্সের আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই ভবনটি থেকে এখন পরিচালিত হবে দেশের পোস্টাল সার্ভিস। এ সময় শেখ হাসিনা প্রযুক্তি ব্যবহার করে ডাক সেবাকে বহুমুখী করার তাগিদ দেন। এখন বেশিরভাগই অনলাইন সেবা চলছে, ক্রয় বিক্রয় চলছে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফলমূল, তরকারি এগুলোও যেন ডাকের মাধ্যমে পাঠানো যায়। যেন আমি যে মনে করি এখন আমি রান্না করে এখান থেকে আমি আরেক জেলায় খাবার পাঠাবো বা কোনো আত্মীয়কে পাঠাবো। জেলা ও বিভাগীয় শহরের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডাক বিভাগের ওয়্যারহাউস স্থাপনে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। ভালো থাকবে সেই ধরনের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ম্যাঙ্গো ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন 5টি বগিতে 10টি গন্তব্যে 150 টন আম পরিবহন করবে। তবে ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, ব্যাপক হারে আম পাঠাতে না পারলে ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে আমে ভরা মৌসুমে করোনা পরিস্থিতির অবনতিতে চলছে বিশেষ লকডাউন। তাতে আম পরিবহন নিয়ে দুশ্চিন্তায় পড়ে জেলার 30,000 ব্যবসায়ী, বাগান মালিক ও সংশ্লিষ্ট জনেরা। সে দুশ্চিন্তা কাটাতে বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে আম পৌঁছে দিতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়। টাঙ্গাইল থেকে শুরু করে গাজীপুর এবং তেজগাঁও বিভিন্ন জায়গায় কিন্তু এই আম তারা ড্রপ করতে পারবে। আমরা 10টা স্টপেজ ইতিমধ্যে দিয়েছি, প্রয়োজনে আমরা স্টপেজ আরও বাড়াবো। আমরা বিভিন্ন ট্রেনে লাগেজ ভ্যান লাগিয়ে দেবো। আমরা ঈশ্বরদীতে আমরা ডিটাচ করে এগুলিকেও আমরা ঢাকা নেওয়ার ব্যবস্থা করব। তবে জেলার ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, উৎপাদনের তুলনায় ট্রেনে স্বল্প পরিমাণে পরিবহন ব্যবস্থায় সুফল পাবে না আম ব্যবসায়ীরা। গত বছরও এই ট্রেনের সার্ভিস ছিল ম্যাঙ্গো স্পেশাল, সেটারও কোনো সুফল আমরা সেভাবে পাইনি। সড়ক পথে 1-1.5 টন মাল প্রতিদিন হবে। আর বারবার হাত বদলে আম নষ্টের শঙ্কা বাগান মালিকদের। বিভিন্ন কেন্দ্র থেকে এই চাঁপাইনো সেন্টারে আম নিয়ে এসে আবার ঢাকা থেকে বিভিন্ন ডোর টুর যাওয়া, আমের যে মান সে সই নষ্ট হয়ে যাবে। লেবার কস্টিংয়ের দিক দিয়ে যে আমাদের ট্রেন আম দিয়ে পোষায় না। জেলার 34,000 হেক্টর আম বাগান থেকে প্রায় 3.25 লাখ মেট্রিক টন আমের উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের, যার বাজার মূল্য প্রায় 1500 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। টানা 1 সপ্তাহ দুর্ভোগের পর সৌদিগামীদের হোটেল কোয়ারেন্টাইন খরচের টাকা দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা দিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে কোয়ারেন্টাইন খরচের 25,000 টাকা করে দেয়া হবে। সামনের দিনে যারা যাবেন তাদের টাকা এয়ারলাইন্সকে পরিশোধ করা হবে। আর গত 20 মে থেকে এরই মধ্যে যারা সৌদি গিয়েছেন তাদেরও অর্থ দেওয়ার কথা ভাবা হচ্ছে।
সৌদি আরবে যেতে কোয়ারেন্টিন সংক্রান্ত সৌদি সরকারের নির্দেশনায় বিপাকে হাজার হাজার প্রবাসী কর্মী। অনিশ্চয়তায় পড়ে অনেকের কর্মস্থলে যাত্রা। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে হোটেল খরচ। এই অবস্থায় যেসব সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ 30 জুনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাদের কোয়ারেন্টিন খরচ মেটাতে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানালেন, কোয়ারেন্টিন খরচের 50% কিংবা 25,000 টাকা, এ দুইয়ের মধ্যে যে অর্থ কম হবে সেটি প্রণোদনা হিসেবে দেওয়া হবে। গত 20 মে থেকে যারা সৌদি আরব গিয়েছেন তাদেরও এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রায়োরিটি হিসাবে আমরা দেব যারা রিটার্নি আছে, নতুন যারা আছে ওরা কিন্তু আপাতত আমরা হিসাবে আনবো না। রিটার্নি যারা ছুটিতে এসছে ওরা ফেরত যাবে, ওরাই কিন্তু বেশি বিপদে। তবে হোটেল বুকিং নিয়েও দেখা দিয়েছে নানা জটিলতা। প্রতিদিনই বাতিল হচ্ছে অনেক সৌদি প্রবাসীর যাত্রা। প্রবাসীদের সব ধরনের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানালেন, রোববার আন্তঃমন্ত্রণালয় সভায় বসতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করলেন, ওনার যে কথা হলো তার শ্রমিকদের কোনো ক্ষতি যে না হয়, আমরা কিভাবে ওদেরকে হেল্প করতে পারি, এটা আমাদেরকে সব পদক্ষেপ নিতে হবে। প্রবাসীদের কম খরচে কোয়ারেন্টিন নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলেও জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবারও অস্থিতিশীল করে তোলা হয়েছে দেশের ভোজ্য তেলের বাজার। এই দফায় আমদানিকারকরা লিটারে 13 টাকা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অভিযোগ আছে, প্রস্তাব দেওয়ার 15 দিন আগেই বাজারে চালানো হয়েছে দাম বাড়ানোর প্রচারণা। তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। অর্থনীতিবিদরা বলছেন, প্রভাবশালী তেল সিন্ডিকেট ভাঙতে ব্যর্থতা রয়েছে মন্ত্রণালয়েরও। রমজানের আগে হঠাৎ করেই লিটারে 5 টাকা বাড়িয়ে দেওয়া হয় সয়াবিন তেলের দাম। 1 মাসও পার হয়নি, এবার আমদানিকারকরা সয়াবিন তেলের দাম বাড়াতে চান লিটারে 13 টাকা। অজুহাত পুরানো। আমাদের যে ইম্পোর্ট গুলো হচ্ছে ওগুলোর দাম অনেক বেশি আর কি। হ্যাঁ, তো ওগুলো যদি ওই দামগুলো যদি অ্যাডজাস্ট না করে তাহলে তো যারা আমদানি করছে তারাও লস করবে এবং ইম্পোর্ট তো করতে পারবো না। আমরা যে অ্যামাউন্টটা বাড়াতে বলছি এটা ব্যক্তিগত শিল্প আমরা সব দিচ্ছি, কমার্স মিনিস্ট্রির কাছে সব ধরনের ডাটা আছে। কিন্তু বাজার পরিস্থিতি দেখাচ্ছে ভিন্ন চিত্র। কার্বন বাজারের আড়ত ঘুরে জানা যায়, সয়াবিনের দাম বাড়বে। ব্যবসায়ীরা এটি জানেন আরও 15 দিন আগেই। মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়ার আগেই বাজারে এমন প্রচারণা চালিয়েছে সয়াবিনের ডিলাররা। শুধু তাই নয়, গত 5 দিন ধরে বন্ধ রাখা হয়েছে নির্দিষ্ট কয়েকটি ব্র্যান্ডের সয়াবিনও। এমনকি এখনো কোনো সিদ্ধান্ত না এলেও দফায় দফায় সয়াবিনের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিদিনই। কোম্পানি আজকে কয় এখন এই রেট আর 2 দিন আর রেটটা পুরোই অস্থিরতা। যে তেল ছিল 620 টাকা, এই তেল হয়েছে 670-80 টাকা তেল। কোম্পানি মাঝখান ফট করে 1 সপ্তাহ 15 দিন কোনো মার্কেটে কোনো মাল দেয় না। তারা আরো 15 দিন আগ থেকে বলতেছে যে কোম্পানি যে এসআরগুলো আছে, এসআরগুলো টিএমগুলো এই তেলের এত টাকা বাড়বো। পরে বলছি যখন বাড়ে তখন ইয়া করেন। এ ধরনের অপকৌশলের নিন্দা জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, ভোজ্য তেলের বাজারে অদৃশ্য সিন্ডিকেট ভাঙতে প্রতিযোগিতার সুযোগ থাকতে হবে। আমাদের ভোজ্য তেলের আমদানিকারকের সংখ্যা খুবই সীমিত, সেই কারণেই দেখা যায় যে এখানে একটা এন্ট্রি ব্যারিয়ার আছে। এই মার্কেটে কিন্তু পূর্ণ প্রতিযোগিতার আমরা লক্ষণ দেখছি না, এবং এখন যদি আরো 13 টাকা বৃদ্ধির কথা তারা বলেন, তাহলে এই যে একটা নিত্য প্রয়োজনীয় পণ্য, এটা সাধারণ মানুষের জন্য একটা বিরাট বোঝা হবে। যদিও আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় দেখা যায় কিছুটা বেড়েছে সয়াবিনের দাম, তবে তা লিটার প্রতি 13 টাকা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বাজারে সরবরাহ কম থাকায় দিনাজপুরে বেড়ে গেছে লিচুর দাম। মাদ্রাজি, বেদানা ও চায়না 3 প্রতি শ লিচু প্রকারভেদে 200 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে। এতে মূল বাগান মালিক ও চাষিরা খুশি হলেও অসন্তুষ্ট ক্রেতারা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। ক্রেতা বিক্রেতার ভিড়ে সরব দিনাজপুরে লিচুর এই পাইকারি বাজার। মিলছে মাদ্রাজি, বেদেনা ও চায়না 3 জাতের লিচু। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এবার লিচুর দাম বেশ চড়া। প্রকারভেদে প্রতি শ লিচু বিক্রি হচ্ছে 200 থেকে 900 টাকায়। লিচুর দাম আরো বাড়ার আভাস দিলেন ব্যবসায়ীরা। আবহাওয়ার কারণে লিচুর ফলন অত্যাধিক কম। গতবারের তুলনায় এবার লিচু আমাদের
3 ভাগের 1 ভাগ লিচু। গতবার বছরের তুলনায় এই বছরের লিচুর দাম একটু বেশি। সারা বাংলাদেশের পার্টি এখানে এখনো কিছু কিছু ঈশ্বর দিয়ে আছে, এই জন্য কম। আর 2 দিন পরেই দেখা যাবে যে সব পাইকারি এখানে, তখন আরো দাম বেড়ে যাবে। এদিকে কৃষি বিভাগের তথ্য মতে এবার লিচুর ফলন কম হলেও আর্থিকভাবে লাভবান হবেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। যেবার আমাদের দিনাজপুরের ফলন কম, কিন্তু অর্থনৈতিক যে ট্রানজ্যাকশনটা সেটা খুব একটা কম হবে বলে মনে হয় না। দিনাজপুরের 13 উপজেলার 5,600 হেক্টর জমির বাগান থেকে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশ কিনতে ভিড় করছেন নানা অঞ্চলের ক্রেতারা। ছুটির দিনে ক্রেতা বেশি থাকায় দামও চড়া। এই মুহূর্তে হাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, এই পদ্মার ইলিশ ধীরে যে এখানে ব্যাপক কেনা বেচার সেটা কিন্তু ভোরের আলো ফোটার পর থেকে শুরু হয়ে গেছে। এবং এখানে যেটি দেখাচ্ছি আমি, রিচার্ড, আপনি দেখুন যে এই যে একটি দোকান যেখানে ইলিশের বস্তা সাজিয়ে বসেছে। এই যে বস্তা, এই বস্তার পেছনে কিন্তু যারা জেলেরা কাজ করেন, এই যে ইয়াসের প্রভাবে গেল 3 থেকে 4 দিন কিন্তু তাদের যে নদীতে মাছ ধরা খুবই চ্যালেঞ্জ ছিল। তারপর কিন্তু আজকে বাজারে ছুটির দিনে প্রচুর ইলিশ উঠেছে, কিন্তু সেই ইলিশের তুলনায় বাজারে কিন্তু ক্রেতার চাহিদা বেশি। সেখানে কিন্তু ইলিশের দাম এখনো তেমন কমেনি। 1800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বড় আকারের ইলিশ, আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু 1200 থেকে 1400 টাকা কেজি দরে। তো এখানে আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে এই রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে যারা ক্রেতারা এসছেন, যে পদ্মার তাজা ইলিশ নেওয়ার চেষ্টা করছেন, তাদের অনেকে কিন্তু এই দাম বেশি থাকবে কারণে যে অনেকে নিরাশ হয়েছেন। তারপরেও এখানকার যারা পাইকার আছেন, আশপাশের যেসব হাট বাজারগুলো ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসছেন, তারা বলছিলেন যে এই পদ্মা তীরের যে এই ইলিশের হাট, এখানে তারা পর্যাপ্ত ইলিশের আশা নিয়ে এখানে আসেন, কিন্তু নানা কারণে গেল কয়েকদিন ধরে কিন্তু তারা পর্যাপ্ত ইলিশ এখানে পাচ্ছেন না। তো এই যে ইলিশের সংকট, সেই ব্যাপারে তারা বলছেন যে নদীতে এখন ইলিশ কিন্তু আশানুরূপ তারা শিকার করতে পারছেন না। জেলেদের জালে ইলিশের বেশ আকাল রয়েছে। তবে এখানে যে এই মৎস্য আড়তের যিনি সভাপতি, তিনি আমাদেরকে বলছিলেন যে এই ইয়াসের প্রভাবে গেল কয়েকদিনে ইলিশের ধরা কিছুটা চ্যালেঞ্জ হলেও এই যে ইয়াসের প্রভাবে কিন্তু পরবর্তীতে নদীতে অনেক মাছ পাওয়ার সম্ভাবনা বেশি আছে, কারণ সমুদ্র থেকে অনেক ইলিশ নদীতে চলে আসে। এই যে ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু নদীতে চলে আসার সম্ভাবনা রয়েছে, বিগত সময় এমনকি হয়। তো আমরা জানতে চাইবো যে এই যে ইয়াসের প্রভাবে কি কি চ্যালেঞ্জ ছিল, কি অবস্থা মাছের এখানে 3 দিন ঘূর্ণিঝড়ে আমাদের জায়গা দিয়ে নির্যাতন ছিল, সেটা দেখতে পারে নাই, তো আজকে ঘুরে ফিরে গেছে। আশা করা যায় আজকের মাছের খুব ক্রাইসিস গেছে। সামনে থেকে মাছ খুব ভালো আমদানি হবে। ঘূর্ণিঝড়ে উঠেছে মাছ, সামনে থেকে মাছের দাম করবো না, মাছ খুব বাড়িয়েতে পারবো, মাসে পারবো সামনে থেকে। ধন্যবাদ আপনাকে। তো তিনি বলছিলেন যে এই ইলিশের যে সংকট চলছে সেটি শীঘ্রই সংকট কেটে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এখানে যে পর্যাপ্ত ইলিশ, সেই ইলিশ হয়তো আবার সরবরাহ করা যাবে। এবং এই যে পদ্মা সেতুকে ঘিরে এখানে যে অভয় আশ্রম ঘোষণার একটি বিষয় রয়েছে, তারা বলছিলেন যে এখানে মন্ত্রণালয় থেকে যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছে, সেই ভাবে কিন্তু এখানে এখনো অভয় আশ্রম ঘোষণা হলেও এখানে কিন্তু সেভাবে তৎপরতা নেই। এখনো যে এই নদীতে নানা রকম তৎপরতার কারণে ইলিশের যে সুরক্ষা, সেটি এই পদ্মা এবং ভাবে ঐতিহ্য বা সেই স্বাদ নেই, সে কারণে পদ্মা যে বংশবিস্তার এবং ঝাটকা নিধন এবং আগামী নিশ্চিত রয়েছে সেই বিষয় কিন্তু তারা জোরদারের করেছেন। একই সঙ্গে সেই কারেন্ট জালের ব্যাপারে তারা বলছেন যে এই কারেন্ট জালের কারণে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে এবং অসাধু কিছু জেলে কিন্তু কারেন্ট জালে এখনো ঝাটকা নিধন করে চলেছেন।
এবং যেটি মাইল রাখার সময় চ্যালেঞ্জ তৈরি হয়েছিল এবং এখানকার যে মুস্তাফুর এলাকার আশপাশের যে দেশের সবচেয়ে বড় কারেন্ট জালের ফ্যাক্টরি, তো সেই ফ্যাক্টরির ব্যাপারে কয়েকদিন ধরে কঠোর অবস্থানে প্রশাসন থাকলেও সেই ফ্যাক্টরিগুলোকে বন্ধ করা যায়নি। সেখানে কিন্তু এই ইলিশ সহ অন্যান্য মাছের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং এই যে মুন্সিগঞ্জের এই মাওয়া মৎস্য আড়ত যেটি দেশ সেরা ভোরের ইলিশের হাট হিসাবে পরিচিত, তো সেখানে যে ইলিশের রমরমা বেচা কেনা সেটি আরো বেশি সমৃদ্ধ হবে সে কথাই তারা বলছিলেন। এবং এখানকার আরো তারা বলছেন যে এই পদ্মা সেতুর পাদদেশের যে ইলিশের হাট সেখানে আধুনিকায়ন খুব জরুরি হয়ে পড়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের এই মাওয়ার মৎস্য আড়তে ইলিশের হাটের সর্বশেষ রিচার্ট। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত থেকে ইলিশ কেনাবেচার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আবারও ঘূর্ণিঝড় ইয়াস প্রসঙ্গ। মেরামতের 1 বছর যেতে না যেতে ইয়াসের প্রভাবে বিধ্বস্ত চট্টগ্রামের উপকূলীয় উপজেলা আনোয়ারা ও বাঁশখালীর বেড়িবাঁধ। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আতঙ্কে দিশেহারা লাখো মানুষ। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। বঙ্গোপসাগরের প্রবল জোয়ারের তুড়ে প্রতিনিয়ত ভাঙছে বেড়িবাঁধ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার বিধ্বস্ত হয় বাঁধটি, ছিঁড়ে যায় জিও ব্যাগ, লোকালয়ে ঢুকে পড়ে পানি। এতে আতঙ্কে আনোয়ারা উপজেলার রায়পুরা এবং গহিরা ইউনিয়নের 70,000 মানুষ। বলক দেওয়ার কথা ছিল, বলক দেয় না, সেই জন্যই আমাদের মাটিগুলো বেড়িবাঁধের মাটিগুলো সাগরের মধ্যে চলে গেছে। আমরা সাগর পাড়ের মানুষ এমনি অসহায় নেতাদের কারণেও। বাঁধের উপর পাথরের ব্লক না দিয়ে জিও ব্যাগ ফেলে কাজ শেষ করে ঠিকাদার। আবার কোনো জায়গায় পাথরের ব্লক দিলেও ভেঙে চুরমার বেড়িবাঁধ। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান ব্রাদার্স এবং নুনা ট্রেডার্সের নিম্নমানের কাজের কারণে 1 বছর না যেতেই এমন নাজুক অবস্থা। বেড়িবাঁধ ভাঙিয়ে মানে বাইরে ঢুকে গেছে। অতি সত্তর না যে এই জায়গাটা যদি ডাম্পিং না হয় আমাদের বেড়িবাঁধ থাকবে না, আমাদের এলাকা তালিয়ে যাবে। স্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী, আনোয়ারা ও সীতাকুণ্ড সহ বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা। এ অবস্থায় ভাঙা বেড়িবাঁধ পুনরায় সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পানিটা নেমে গেলে অনগোয়িং কাজ ছিল, এটা আর ঘূর্ণিঝড়ের কারণে এটা হয়ে গেছে। ঠিকাদার যেহেতু কাজ করছে তারা এগুলো করবে। আর যেই সব জায়গাতে আমাদের কোনো ঠিকাদার নাই সেখানে আমরা অলরেডি বস্তা দিয়ে ঠেকানোর পর্যায়ে চলে গেছে এবং ঠেকাই দিচ্ছে। আনোয়ারা থেকে পটিয়া হয়ে বাঁশখালী পর্যন্ত 577 কোটি টাকা ব্যয়ে 66 কিলোমিটার বেড়িবাঁধের কাজ করছে 6টি ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের কাজের কারণে উপকূলীয় জেলা বাঁশখালী এবং আনোয়ারার অধিকাংশ বেড়িবাঁধ এরকম ভেঙে চুরমার হয়ে গেছে। এই অবস্থায় স্থানীয়দের দাবি, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই বেড়িবাঁধগুলো সঠিক তদারকি করে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে শফিকুল আলম, সময় সংবাদ। এবারও ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে। উঁচু জলোচ্ছ্বাসে পানিতে তলিয়ে গেছে কুমির, হরিণ ও কচ্ছপের আবাসস্থল। তবে অল্পের জন্য রক্ষা পায় একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রায় 5 থেকে 6 ফুট পানি উঠে যায় সুন্দরবনে। পানির তোড় ও ঝোড়ো হাওয়ায় পূর্ব সুন্দরবনের 19টি জেটি, 6টি জলযান ও ওয়াচ টাওয়ার সহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে অন্তত 10টি অফিসের টিনের চালা। 9টি পুকুরে লবণ পানি প্রবেশ করায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। উদ্ধার করা হয়েছে 4টি মৃত হরিণ। শেড ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রের বন্যপ্রাণী। আমাদের সুন্দরবনের করমজলের যে রাস্তাগুলো রাস্তার উপরে 1.5 থেকে 2 ফুট হয়ে গেছে। অপরদিকে বন্যপ্রাণীর যে আবাসস্থল, অর্থাৎ বেশ কিছু সময় কিন্তু এই জোয়ার থাকতেছে, অন্য সময় কিন্তু এত সময় থাকে না। জোয়ার হয়, পানি আসে, আবার আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে চলে যায়। ঝড় জলোচ্ছ্বাসে সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষার জন্য সুন্দরবনের বিভিন্ন স্থানে উঁচু টিলা তৈরি ও পুকুর খননের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য বনের ভিতর পর্যাপ্ত পরিমাণে উঁচু টিলা নির্মাণ করতে হবে, যাতে এই ধরনের দুর্যোগে বন্যপ্রাণীরা সেখানে আশ্রয় নিতে পারে। এদিকে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে বন বিভাগ। 4টি স্টাফ ব্যারাক এবং একটি রেস্ট হাউস ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আমাদের 2টা ফুড ট্রেল, 2টা গোলঘর, একটি টাওয়ার এবং 24টি অফিসের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। এর আগে 2020 সালের 20 মে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সুন্দরবনের বেশ কিছু প্রাণী মারা যায়। ম্যানগ্রোভ সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে বারবার উপকূলবাসীকে রক্ষা করে। সেই সুন্দরবনই এবার ক্ষতিগ্রস্ত। সময় সংবাদ, বাগেরহাট। ঝিনাইদহে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত 94 পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
গতকাল দুপুরে সদর উপজেলার আরমুখী গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, গত মঙ্গলবার বিকেলে হঠাৎ ঝড়ে সদর উপজেলার আরমুখী গ্রামে শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়, উপড়ে যায় শত শত গাছপালা। সেদিন ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 5,000 টাকা করে দেয়া হয়। সাতক্ষীরার দেবহাটার কোড়া গ্রামের আবু সাইদের বাড়ি যেন মৌমাছির অভয়ারণ্য। বছরের 7 থেকে 8 মাস ধরে মধু সঞ্চয় করে আবার বনে চলে যায়। এমনটি চলছে গত কয়েক বছর যাবৎ। এলাকাবাসীর বেশ কৌতূহল এ বাড়িকে ঘিরে। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গৃহপালিত মৌমাছি বললে অনেকেই অবাক হবেন, কিন্তু যদি 7 বছর যাবৎ একই ঘরে বাসা বাঁধে ঝাঁকে ঝাঁকে মৌমাছি, তখন তো তাকে এমন তকমা দেয়াই যায়। সাতক্ষীরার দেবহাটার কোড়া গ্রামের শেখ আবু সাইদের বাড়িতে এবছর চাক রয়েছে 26টি। খুব ভালো এ প্রাণী, আল্লাহর হুকুমে আসে আবার আল্লাহর হুকুমে চলে যায়, মানে 2-3 মাস বন্ধ থাকে আর তারপরে আবার চলে আসে। বাড়ির বাসিন্দারা প্রথমে ভয় পেলেও এখন স্বজন মনে করেন মৌমাছিদের। বসবাস করতেছি 7 থেকে 8 বছর, আমাদের খুব বেশি অসুবিধা হয় না। যদি বিরক্ত করতো তাহলে আমরা থাকতাম কিভাবে। কয়েক বছরে এ বাড়ির পরিচিতি বেড়েছে আশপাশের জনপদে। মৌমাছির বাড়িতে প্রতিদিন অনেকে আসেন দূর দূরান্ত থেকে। খুব কাছে থেকে এই দৃশ্য দেখে অভিভূত তারা। এখানে যে মৌমাছির চাক দেখতে এসেছি আমাদের খুব ভালো লেগেছে। মৌমাছিগুলো দেখলাম, এই যে মৌচাকগুলো দেখলাম, সত্যি আমি বিস্মিত হয়েছি। খাঁটি মধু যেখান থেকে পাওয়া যায়, এটা হলো আমাদের এলাকার মানুষের একটি আসলে সৌভাগ্যের বিষয়। কৃষি কর্মকর্তারা জানান, মৌমাছিগুলো মূলত ফুলের মৌসুমে লোকালয়ে আসে পার্শ্ববর্তী সুন্দরবন এলাকা থেকে। উপদ্রবহীন জায়গা পাওয়ায় একই ঠিকানায় বারবার আসে এগুলো। বিভিন্ন মৌসুমে ফলের যখন ফুলগুলো মুকুলগুলো ফোটে, তার থেকে আমি মেনলি আপনার এই মধুগুলো সংগ্রহ করে। ন্যাচারাল মৌমাছি, এটাকে আপনি বাক্সবন্দি করে লালন পালন করতে পারবেন না, কারণ বাক্সে যে মৌমাছিটা চাষাবাদ হয় ওইটা যাত্রা সম্পূর্ণ আলাদা। শুধু চোখে দেখে স্বস্তি আর বিস্ময়ই নয়, গুঞ্জনের অপার্থিব সুর বিমোহিত করে সবাইকে। তবে অনুভূতির সহায়তার সঙ্গে বাড়িওয়ালার লাভের অঙ্কটা আরেকটু এগিয়ে। মধু বিক্রি করে প্রতি বছর প্রায় 50,000 টাকা আয় হয় তার। সময় সংবাদ, সাতক্ষীরা। 4 বছর বয়সী ওজন হয়েছে 1200 কেজি। গড়নে শক্তিতে আকারে এমন দৈত্যাকৃতি বলেই এলাকার বস হিসেবে তকমা পেয়েছে সে। বলছি দিনাজপুরের এক ষাঁড়ের কথা। ঘোড়াঘাটের সফল খামারি শাহনেওয়াজের এই গরুটির কথা ছড়িয়েছে পুরো জনপদে। হিলি প্রতিনিধি শফিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যেমন দশাশই আকৃতি, তেমনি তার আচরণ। 4 বছর বয়সেই ওজন দাঁড়িয়েছে 1200 কেজি। মনের হিসেবে 30 মন। কুরবানির ঈদে বিক্রির জন্য ঘোড়াঘাট উপজেলার শাহনেওয়াজের তত্ত্বাবধানে বেড়ে উঠছে এই ষাঁড়টি। এটা উচ্চতা প্রায় 6.5 ফুট আর দৈর্ঘ্য লম্বা হচ্ছে আপনার 9.5 ফিট লম্বা। ইতোমধ্যে বসের নাম ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। প্রতিদিনই অনেকে আসেন বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে। আগ্রহ রয়েছে শৌখিন ক্রেতারও। এটা দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বড় গরু, আর এই সাধারণত এটা ন্যাচারাল পদ্ধতি আমি লালন পালন করছি। আর অন্যান্য যারা আছে আমাদের সহযোগিতা প্রাণী সম্পদ। এই ষাঁড়টা দেখার জন্য আসি, আমি একটা প্রতিষ্ঠিত খামারি। সিটাগের পার্টি গরুটা এসে পছন্দ করছে, ভাই দাম চাচ্ছে 12 লাখ টাকা, আমরা দাম করছি 9 লাখ টাকা। এক সময়কার বেকার যুবকের খামারের সফলতার গল্প এখন পুরো জনপদে। নিজের উন্নয়নে শুধু নয়, কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকজন কর্মীরও। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় চলছে গরু মোটা তাজাকরণ সহ সার্বিক কার্যক্রম। কাজ করতেছি আজকে 4 বছর থেকে, একটা গাভীর থেকে শুরু। আমাদের দিনপথ ভালো যাচ্ছে, এখানে আসলে খুব ভালো লাগে। আমাদের বেতন হলো 9,000 টাকা, এতে আমাদের সংসার খুবই ভালোভাবে চলে। তাদের পাশে আছি এবং সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। এখন রয়েছে বিভিন্ন প্রজাতির 70টি গরু। প্রতিদিন কমপক্ষে 200 লিটার দুধ সরবরাহ করা হয় এই খামার থেকে। সময় সংবাদ, হিলি। মৌলভীবাজারের পাহাড় টিলায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে সুস্বাদু রসালো ফল আনারস। আবহাওয়া চাষের অনুকূলে থাকা এবছর মৌসুমি এ ফলের ফলনও হয়েছে ভালো। বাজারে উঠতে শুরু করেছে আনারস। আনারস কিনতে ভোর থেকেই বিভিন্ন স্থানের পাইকাররা এসে জড়ো হন শ্রীমঙ্গলের আড়তে। এতে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাহাড় টিলার বুক চিরে বেশ সাজানো গোছানো আনারস বাগান। থোকা থোকা গাঢ় সবুজের পাখনায় ডানা মেলেছে শত শত কাঁচা পাকা আনারস। মৌলভীবাজারের বিভিন্ন পাহাড় টিলার বুক জুড়ে এখন শুধু আনারস আর আনারস।
জেলা সদর, রাজনগর, কুলাউড়া, চুড়ি, বড়লেখা ও কমলগঞ্জ উপজেলার আনারস চাষ হলেও সবচেয়ে বেশি চাষাবাদ হয় শ্রীমঙ্গল উপজেলায়। এখানে সুস্বাদু হানিকুইন, জায়ান্ট কিউ ও ক্যালেন্ডার এ 3টি জাতের আনারস উৎপাদন হয়। তবে হানিকুইন বিলাতি জাতের আনারসই উৎপাদন হয় বেশি আর এর চাহিদাও ব্যাপক। আবহাওয়া চাষের অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে এবার। উৎপাদনের এই মৌসুমে ব্যাপকভাবে বাজারে উঠতে শুরু করেছে আনারস। বাগান থেকে শ্রীমঙ্গলের বাজারে আসছে প্রচুর আনারস। কিনতে ভিড় করছেন বিভিন্ন স্থানের পাইকাররা। চাষিরা ভালো দাম পেয়ে দারুণ খুশি। এবার ফসল খুবই ভালো হয়েছে, বেচাকেনা মোটামুটি ভালো আছে। বাগান থেকে মাল নিয়ে আসি, তারপরে আমার যেগুলা বিক্রি করছি আজকে 40-50 হাজার টাকা বিক্রি আছে। শ্রীমঙ্গল আড়ত সমিতি বলছে প্রতিদিন 8 লাখ টাকার আনারস বিক্রি হচ্ছে এখন। আর ভরা মৌসুমে বেচাকেনা বেড়ে দাঁড়ায় প্রায় কোটি টাকা। বেচাবিক্রি খুবই ভালো ইনশাল্লাহ। এই বছর রমজান মাসে মালিকেরা যথেষ্ট টাকা পয়সা পাইছে, ভালো বেচাবিক্রি হয়েছে। এখনো সেকেন্ড টাইম মোটামুটি খারাপ না, এখনো ভালো চলছে। বিভিন্ন স্থানে চলে যাচ্ছে মিনি ট্রাক, জিপ, সিএনজি সহ বিভিন্ন ধরনের যানবাহনে সবচেয়ে সুস্বাদু বলে পরিচিত আনারস। কৃষি অফিসের দেয়া তথ্য মতে জেলায় চলতি বছর 1206 হেক্টর পাহাড়ি জমিতে উৎপাদন হয়েছে 20,502 মেট্রিক টন আনারস। সময় সংবাদ, মৌলভীবাজার। কিশোরগঞ্জে ভৈরবের ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা মাছের ঘেরের অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভৈরব নৌ পুলিশের সহায়তায় গতকাল সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার হিমাদ্রি খিসা। অবৈধভাবে বাঁশ পুঁতে ঘের তৈরি করা এবং জমির প্রকৃত ইজারাদারকে নদীতে নামতে না দেওয়ার অভিযোগে চালানো হয় এ অভিযান। এতে শতাধিক অবৈধ মাছের ঘের ধ্বংস ও কয়েকশো বাঁশ জব্দ করা হয়। পাশাপাশি ব্রহ্মপুত্র নদের ভৈরব অংশের প্রকৃত ইজারাদারকে জায়গা বুঝিয়ে দেয়া হয়। নীলফামারী সৈয়দপুরে প্রধান সড়ক প্রশস্ত করতে রাস্তার দুধারের কয়েকশো বাড়িঘর, দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গতকাল দুপুরে এসব প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। এতে নীলফামারী সৈয়দপুর প্রধান সড়কের দুপাশের কয়েকশো বাড়িঘর, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এ সড়কের কাজ শুরু হয় 2018 সালের ডিসেম্বরে। 2020 সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও বরাদ্দের অভাবে সময় বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়। অধিগ্রহণের টাকা পাওয়ার পর যারা নিজ নিজ স্থাপনা সরিয়ে নিতে গড়িমসি করছিল, মূলত তাদের স্থাপনাগুলোই উচ্ছেদ করা হয় এই অভিযানে। করোনা সংক্রমণ রোধে সৌদি সরকার দেশটিতে ভ্রমণে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করায় ভিড় বাড়ছে হোটেলগুলোয়। বুকিং বিড়ম্বনায় ঝক্কি পোহাতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। এতে কর্মস্থলে ফেরা নিয়ে জটিলতা বাড়ছে। বিস্তারিত জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনাকে ধন্যবাদ। রিচার্ড, আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছে আসলে সেটি কিন্তু এক কথা আমাদের জন্য, অন্তত প্রবাসীদের জন্য এই মুহূর্তে অত্যন্ত কষ্টের এবং বেদনার। আপনি জানেন যে আসলে শুধুমাত্র এই কোয়ারেন্টাইন জটিলতার পরে অনেক বাংলাদেশি প্রবাসী যারা কর্মস্থলে ফিরতেন তাদের জন্য এক ধরনের বলতে গেলে খুবই কষ্টের যে সময়টা সেটি কিন্তু পার করছেন। কারণ কোয়ারেন্টাইনের জন্য নির্দিষ্ট যে হোটেল সময়মতো সেই হোটেলগুলো না পাওয়ার কারণে অনেক প্রবাসী ভাই কিন্তু যথাসময়ে তার কর্মস্থলে আসতে পারেননি। আমি ইতিমধ্যে বেশ কয়েকজনের সংবাদ এরকমটি জেনেছি যাদের ভিসার শেষ দিন হওয়ার কারণে কিন্তু তাদের ভিসা বাতিল হয়েছে এবং তারা কিন্তু আসার সুযোগ পাননি। তো সেই ক্ষেত্রে আসলে দেরিতে হলেও কিন্তু বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এবং সংশ্লিষ্ট বিভাগের এই বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে যে প্রবাসীদেরকে অন্তত প্রণোদনা দিয়ে হলো যে কোনোভাবে, অর্থাৎ তাদেরকে আর্থিক যেই অবস্থাটা সৃষ্টি হয়েছে যে উপস্থিত তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে হলেও যাতে তাদের সহযোগিতা করে যে কোনোভাবে তাদেরকে তাদের কর্মস্থলে ফেরত পাঠানো যায়। আপনি জানেন যে আসলে শুধু এই সামান্য টাকা অর্থাৎ 70 থেকে 75 হাজার টাকার কারণে কিন্তু অনেক প্রবাসী ভাই যথাসময়ে তার কর্মস্থলে ফিরতে পারেননি, শুধুমাত্র তার হোটেলের যে বুকিং সেটি যথাসময় করতে না পারার কারণে। রিচার্ড, আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে ঠিক
এই 20 মে থেকে যখন এই কোয়ারেন্টাইনের বিষয়টি চালু হয়েছে ঠিক তার এক সপ্তাহ আগে কিন্তু এই বিষয়টি ঘোষণা দেওয়া হয়েছিল সৌদি সরকারের পক্ষ থেকে। যখন থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল ঠিক তখন থেকে যদি এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হতো এবং পরিকল্পনা ঠিক সেইভাবে বাস্তবায়ন করা হতো তাহলে কিন্তু আসলে অনেক প্রবাসীর এই ধরনের যে ভোগান্তি, এই ধরনের যে কষ্ট সেটি কিন্তু হতো না। আপনি জানেন না আসলে শুরু থেকেই কিন্তু সৌদি সরকার এই ব্যাপারে খুবই সতর্ক এবং তারা কিন্তু আগে থেকে ঘোষণা দিয়েছিল যে 20 মে থেকে তাদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হবে প্রত্যেক নাগরিক, মানে প্রত্যেক প্রবাসীর জন্য যারাই সৌদি আরবে অন্তত প্রবেশ করবে। আর এই বিষয়টি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, এটি কিন্তু পুরো বিশ্বের সাথে যারাই সৌদি আরবে প্রবেশ করবেন ঠিক তাদের জন্যই কিন্তু এটি নির্ধারণ করা হয়েছিল। সেক্ষেত্রে বাংলাদেশের যারা সচেতন তারা কিন্তু অনেকেই কিন্তু তার যে টিকিট সেটি কিন্তু নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ 20 তারিখের আগে কিন্তু অনেকে ফেরত চলে এসেছেন। আর যারা রয়েছেন যাদের কাছে তথ্যের ঘাটতি ছিল অর্থাৎ ওইভাবে বুঝতে পারেনি যে আসলে কি হচ্ছে, ঠিক তাদের এই সমস্যাটা প্রকট হয়েছে। আপনি জানেন যে আসলে স্বল্প বাংলাদেশ বিমান কিন্তু বাধ্য হয়েছিল তাদের ফ্লাইটগুলি বাতিল করতে এবং ফ্লাইটগুলি স্থগিত করে তারা কিন্তু আগামী 29 তারিখ থেকে কিন্তু তাদের ফ্লাইট কিন্তু পরিচালনা করছে। আপনি জানেন যে আসলে ঠিক এই একটি কারণেই কিন্তু অনেক প্রবাসী অর্থাৎ তথ্যে যে ঘাটতি, এই ঘাটতি থাকার কারণে কিন্তু তাদের সমস্যাটা প্রকট হয়েছে। তারপরেও কিন্তু যথাসময়ে উদ্যোগ নেওয়া হলে কিন্তু এই সমস্যাটা কিন্তু এতটুকু বাড়তো না। আপনাকে জানিয়ে রাখি যে আসলে সৌদি সরকার ঘোষণা করেছিল যে 2 ডোজ টিকা যাদের দেওয়া আছে তাদের জন্য কিন্তু কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না। তো সেই ক্ষেত্রে এমন একটি উদ্যোগ কিন্তু নেওয়া যেত যে সমস্ত প্রবাসী আছে যারা দীর্ঘ সময় অর্থাৎ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন তাদেরকে তাৎক্ষণিকভাবে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে যদি সরকারের পক্ষ থেকে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হতো যে তাদেরকে 2 ডোজ টিকা যথাসময়ে দেওয়ার সুযোগ হতো তাহলে কিন্তু অনেক প্রবাসী যথাসময়ে ফিরতে পারতেন। তো রিচার্ড, আপনার মাধ্যমে জানিয়ে রেখে আসলে শেষ মুহূর্তে হলেও এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। তো সেক্ষেত্রে আমরা আসলে এটি আশা করছি যত দ্রুত সম্ভব এই সকল প্রবাসীদের জন্য এই বিষয়টি যাতে সিদ্ধান্ত নিয়ে খুব দ্রুত তাদের কর্মস্থলে ফেরার সুব্যবস্থা করে দেওয়া। তো রিচার্ড, আসলে এই ছিল আমার কাছে সৌদি আরব থেকে অন্তত প্রবাসীদের ভোগান্তি নিয়ে সব শেষ। সৌদি আরবে প্রবাসীদের হোটেল বুকিং নিয়ে যে ভোগান্তি পোহাতে হচ্ছে তারই সবশেষ খবরাখবর জানাতে রিয়াদ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান। আবারও দেশের খবর, চাঁদপুর শহরের পাল বাজারে ভোর থেকেই জমে ওঠে সবজির হাট। এই মুহূর্তে হাটে আছেন সহকর্মী ফারুক আহমদ, সরাসরি চলে যাব তার কাছে। ফারুক। রিচার্ড, চাঁদপুরের সবচেয়ে বড় যে পাইকারি সবজির বাজার সেটি হলো শহরের পাল বাজার। পাল বাজারের একটা বৈশিষ্ট্য হলো যে প্রতিদিন ভোর 6টা থেকে 9টা 10টা অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা এখানে বেশ জমজমাট থাকে। মৌসুমের এই সময়টা হঠাৎ করে সবজির বেশ সরবরাহ বেড়েছে, তবে ক্রেতা সংকট। ব্যবসায়ীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে গত কয়েকদিন যে প্রাকৃতিক বিপর্যয়, একের সঙ্গে যে করোনার একটা বড় লকডাউনের এই সময়সীমা, সেই সময়টিতে আসলে তাদের ব্যবসাটা তেমন একটা জমে ওঠেনি। যখন এই করোনা পরিস্থিতি লকডাউন শিথিল হলো, তারপরে একটা প্রাকৃতিক বিপর্যয় গত কয়েকদিন ধরে চলছিল, তারপরে হঠাৎ করে আজকে কিন্তু পাল বাজারে প্রচুর পরিমাণ সবজির সরবরাহ বেড়েছে। আর এই যে পরিমাণ সরবরাহ বেড়েছে আসলে সেই অনুপাতে কিন্তু ক্রেতা সংকট। এখানে মূলত চাঁদপুর জেলা এবং তার আশপাশে যারা খুচরা বিক্রেতা সেই শ্রেণীর ক্রেতারাই মূলত পাল বাজারে ভিড় করেন। এখানে পাইকারি যে বাজারটি রয়েছে, এই বাজারের মূল যে যোগান দেওয়া হচ্ছে সবজির সেটি হচ্ছে যে চট্টগ্রামের মিরসরাই, কুমিল্লার নিমসার, রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, একের সঙ্গে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ সব বিভিন্ন জেলা থেকেও এখানে কিন্তু সবজির চালান আসে। আরেকটি বৈশিষ্ট্য হলো যে পাল বাজারে যশোর থেকেও সবজির চালান আসে। এখানে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যে যেখানে কাঁচামরিচ এই সময় একটা ভালো দাম পাওয়ার কথা, সেখানে এখন কাঁচামরিচের দাম পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কাঁচামরিচ এখানে গতকাল 10 টাকা কেজি প্রতি পাইকারি বিক্রি হয়েছে, আজকে আবার সেটি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। যদি আমি আলুর দর বলি, আলু কিন্তু প্রতি কেজি 13 থেকে 13 টাকা 50 পয়সা, পটল 30 টাকা, শসা 20 টাকা, এমন যেগুলো অতি প্রয়োজনীয় সবজি আছে, বিশেষ করে টমেটো প্রতি ক্রেট 700 থেকে 750 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি ক্রেটে 25 থেকে 30 কেজি টমেটো থাকে। তো ব্যবসায়ীরা আসলে স্বস্তিতে নেই, কারণ যখন তারা একটা ব্যবসার মুখ দেখবে, ক্রেতাদের সন্তুষ্টি করার চেষ্টা করবে, তখনই কিন্তু তাদের
সেই মালামাল তেমন বিক্রি হচ্ছে না। আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর তাদের মধ্যে যে হতাশাটি সেটি হলো যে তারা আসলে দীর্ঘদিন করোনা পরিস্থিতির মধ্যে একটা মন্দাভাব ছিল। আমি বলেছি যে আসলে এই যে সবজি তো সবসময় চাহিদা থাকে। ব্যবসায়ীরা বলেছেন যে আসলে মানুষ যখন করোনার সঙ্গে একটা আর্থিক সংকটে পৌঁছে গিয়েছিল, তখন যার 1 কেজি প্রয়োজন সেই আধা কেজি কিনেছে, যার আধা কেজি প্রয়োজন সে 200 থেকে 250 গ্রাম কিনেছে। অর্থাৎ মানুষের যেই ক্রয় ক্ষমতা সেটি সীমিত হয়ে যাওয়াতে ব্যবসায়ীদের এখান থেকে মালের সরবরাহটা কিন্তু খুব একটা কমে গিয়েছে। পালবাজারে এই কাঁচা মালামাল অর্থাৎ শাকসবজির সঙ্গে জড়িত আছে এবং 250 থেকে 300 ব্যবসায়ী এখানে যে পরিমাণ সবজির সরবরাহ হচ্ছে সেই পরিমাণ কাটতি না হয় সকাল থেকে আমি এই ব্যবসায়ীদের হতাশার মনোভাবটি দেখেছি। রিচার্ড, আরেকটি কথা আমি বলে রাখি যে চাঁদপুরের এই পালবাজার ছাড়াও জেলার আরেক কয়েকটি জায়গায় পাইকারি সবজির বাজার বসে, তবে সেই বাজারগুলো খুব একটা যে ভালো যাচ্ছে তা না, সেখানে একটা মন্দা পরিস্থিতি বিরাজ করছে। চাঁদপুরের চরাঞ্চলে বিশেষ করে কাঁচামরিচ, করলা সহ অন্যান্য যে সবজিগুলো উৎপাদন হয়, হঠাৎ করে এই জলোচ্ছ্বাসের পানি বেড়ে যাওয়ার কারণে সেই চরগুলোতেও কিন্তু এখন যে সবজি উৎপাদন হয়েছে সেটিও কিন্তু বাজারে আসছে না। অর্থাৎ সেখানেও কৃষকরা, প্রান্তিক শ্রেণীর যে কৃষকরা আছে তারা কিন্তু একটা ক্ষতির মুখে পড়েছেন। সব মিলিয়ে আমি বলতে পারি যে চাঁদপুরের পালবাজারের এই পাইকারি সবজির বাজারটি বেচা কেনার যে পরিবেশ থাকার কথা সকালে আমি সেটি দেখিনি, তবে পর্যাপ্ত পরিমাণ সবজির সরবরাহ ছিল। এই ছিল আমার কাছে চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার পালবাজারের কাঁচা মালামাল অর্থাৎ সবজির সবশেষ তথ্য। রিচার্ড। চাঁদপুরের পালবাজারের সবজির হাটের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ। জরুরি ভিত্তিতে বাংলাদেশে ফাইজারের টিকার অনুমোদন দেয়ায় দেশের মানুষ উপকৃত হবেন বলে মত জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। জার্মানি ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরি টিকাটি সব ধরনের করোনা ভাইরাসের বিরুদ্ধে আসলে কতটুকু কার্যকর সে বিষয়ে জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। করোনাকে রুখে দিতে যুক্তরাষ্ট্র ও জার্মানি ছাড়াও ইউরোপ ও স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে যে টিকাটি সাধারণ মানুষের আগ্রহ কাটছে সেটি বায়োএনটেক ও ফাইজারের টিকা BNT162b2। এটি ইউরোপীয় মেডিসিন এজেন্সির অনুমোদন প্রাপ্ত টিকাগুলোর মধ্যে নানা কোভিড ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যকর। শুধুমাত্র জার্মানিতেই টিকা নিয়েছেন এমন মানুষের সংখ্যা এখন প্রায় 5 কোটি। এরই মধ্যে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই ভ্যাকসিন 75% কার্যকর বলে জানা গেছে। একই সাথে টিকাটি ঘরোয়া ফ্রিজে 2 থেকে 8 ডিগ্রিতে কমপক্ষে মাস খানেক সংরক্ষণ করা যাবে বলেও জানিয়েছেন মার্কিন গবেষকরা। এই অবস্থায় বাংলাদেশে টিকাটির অনুমোদন একটি যুগোপযোগী সিদ্ধান্ত বলছেন জার্মান এই বিশেষজ্ঞ। আমি মনে করি এটি দারুণ খবর। বাংলাদেশও ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে। জার্মানিতেও এই টিকা নেয়ার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেশি। তবে টিকা গ্রহণের পর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলে টিকাটির 2 ডোজ নেয়ার পর 2 থেকে 6 মাসের মধ্যেই গ্রহীতার শরীরে পরিপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। এদিকে জার্মানিতে চলমান টিকা কার্যক্রমের অংশ হতে পেরে দারুণ খুশি প্রবাসী বাংলাদেশিরা। দিনের পর দিন টিকা গ্রহণের প্রতিও বাড়ছে সবার আগ্রহ। যারা বাঙালিরা নিয়েছেন তাদেরও কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। তো ধারণা করা যাচ্ছে আমরা খুব তাড়াতাড়ি সমগ্র জার্মানিতে সর্বসাধারণের জন্য এই টিকাটা তাদেরকে সরবরাহ করা হবে। জার্মান ভ্যাকসিন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ যেহেতু ঔষধ শিল্পে ব্যাপক সক্ষমতা অর্জন করেছে, তাই যে কোনো ধরনের টিকার পেটেন্ট নিয়ে উৎপাদনে এগিয়ে এলে উপকৃত হবে দেশের সাধারণ মানুষ। সেই সাথে কমবে আমদানি নির্ভরতাও। নিরন্তর গবেষণার আন্তর্জাতিক মান রক্ষা করা গেলেই যে কোনো দেশেই যে কোনো ধরনের টিকা তৈরি সম্ভব বলছেন জার্মানির ভ্যাকসিন বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সে ব্যাপক হারে চলছে করোনা টিকাদান। ফাইজার ও বায়োনটেকের টিকার প্রতি আগ্রহ বেশি দেশটির সাধারণ মানুষের। এদিকে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে দেশটিতে ভ্রমণে 7 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। বিস্তারিত প্যারিস থেকে সহকর্মী লুৎফুর রহমান বাবুর প্রতিবেদনে।
ফ্রান্সে করোনা রোধে ভ্যাকসিন হিসাবে ফাইজার বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন, মডার্না ও অ্যাস্ট্রাজেনিকার কার্যক্রম চলছে। এর মধ্যে দেশটিতে 2,37,00,000-এরও বেশি মানুষ প্রথম ডোজের করোনার টিকা আর 1,13,00,000-এরও বেশি মানুষ দ্বিতীয় ডোজের করোনার টিকা গ্রহণ করেছেন। অন্যান্য টিকার পাশাপাশি বায়োনটেক, ফাইজারের টিকার প্রতি সাধারণ মানুষের আগ্রহ কিছুটা বেশি বলেই জানা গেছে। আমি ফাইজারের টিকা নিয়েছি আর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, তবে একটু ব্যথা অনুভব করেছিলাম। ডাক্তারের পরামর্শে আমি ডলিপ্রিন খেয়েছি, তবে ব্যথা কমে যায়। ইতিমধ্যে আমাদের বাংলাদেশি ভাইরা সবাই প্রতিদিন টিকা নিচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশিদের পছন্দ, বাংলাদেশি যারা আছেন তাদের পছন্দ ফাইজার টিকা, এবং প্রতিটি জায়গায় যেখানে টিকা দেওয়া হচ্ছে সব জায়গাতেই বাংলাদেশি ভাইদের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যে অনেকেই টিকা নিয়েছেন। আস্তে আস্তে দেশে যে পরিমাণ করোনার ভ্যাকসিন মানুষ নিচ্ছে, তাতে আর বেশি দিন যদি এভাবে কন্টিনিউ করা হয় এবং মানুষের যে এখন যে শারীরিক যে উন্নতির দিকে যাচ্ছে, তাতে মনে হচ্ছে আমার কাছে যে আর কিছুদিন এভাবে যদি চলতে থাকে এবং সব কিছু যদি আমাদের অনুকূলে থাকে, তাহলে হয়তো আমাদের এই করোনা যে মহামারী থেকে মানুষ উত্তরণ পাবে এবং আমরাও সেই আগের একটা জীবন আমরা ফিরে পাবো। এদিকে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে 7 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা করেছে ফ্রান্স সরকার। যুক্তরাজ্যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ছড়াচ্ছে, এমন কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে নানা ভেরিয়েন্ট ও অধিক হারে করোনার সংক্রমণের কারণে 16টি দেশ থেকে যে কোনো নাগরিক ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে 10 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। আর কোয়ারেন্টাইন কেউ না মানলে সেক্ষেত্রে নির্দিষ্ট কর্তৃপক্ষ জরিমানাও করছে। এদিকে ফ্রান্সে করোনার সংক্রমণ আগের তুলনায় অনেক কম আর মৃতের সংখ্যা অনেক কমে এসেছে। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকেই যাচ্ছে। একদিকে ভ্যাকসিন কার্যক্রমের গতি বাড়ানো হচ্ছে, অন্যদিকে করোনার সংক্রমণ রুখতে সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বর্তমানে করোনা পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে আসছে তা ধরে রাখতে পারলে স্বাভাবিক অবস্থায় ফিরতে হয়তো আর বেশি অপেক্ষা করতে হবে না, এমন প্রত্যাশাই সাধারণ মানুষের। মোহাম্মদ উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। আবারও দেশের খবর। নওগাঁর প্রান্তিক হাটে বেড়েছে ধানের সরবরাহ। মিল পর্যায়ে চাহিদা বাড়ায় প্রকারভেদে ধানের দাম মন প্রতি 70 থেকে 80 টাকা বেড়েছে। সে খবর জানাতে সরস্বতীপুর হাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাব তার কাছে। রকি। ধন্যবাদ রিচার্ড। গেল 15 মের পর থেকে কিন্তু এই হাটগুলোতে সরবরাহ ধানের অনেক বেড়েছে। প্রান্তিক এসব হাটগুলোতে আমরা লক্ষ্য করছিলাম ধানের সরবরাহ বাড়ার পর থেকে কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকেও কিছুটা বাড়তি দর এখানে আমরা লক্ষ্য করছি এবং প্রথম পর্যায়ে যেসব ধান বিক্রি হয়েছিল 850 টাকা বা 900 টাকা, সেই ধান কিন্তু এখন এসে বিক্রি হচ্ছে 1020 থেকে 1030 টাকা পর্যন্ত। তবে এই জনপদে কিন্তু সরু জাতের ধানের যে আবাদ তা কিন্তু অনেক বেশি হয়ে থাকে, বিশেষ করে জিরা, কাটারি, নাজির শাল এই জাতীয় ধানের উৎপাদন কিন্তু এবছর তুলনামূলক অনেক বেশি হয়েছে এবং এই হাটগুলোতে কিন্তু এই জাতের ধানগুলো এখন বেশি আমরা লক্ষ্য করছিলাম। তবে আজকের হাটের দর যদি বলি, জিরা শাল যে জাতের যে ধানটি রয়েছে এটা বিক্রি হচ্ছে 1020 থেকে 1030 টাকা। অন্যদিকে কাটারি ভোগ কিন্তু 1050 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো বিগত দিনগুলোতে কিন্তু এই ধানের দর 50 থেকে 80 টাকা পর্যন্ত কম ছিল। প্রথম পর্যায়ে চাষিরা বলছিলেন যে কিছুটা তাদের দরের জায়গাটা নিচে নেমে যাওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছিলেন, কিন্তু এখন এসে এই বাজারটা কিন্তু চাষিদের ক্ষেত্রে আশা জাগিয়েছে এবং অনেকটা তারা সন্তোষ প্রকাশ করছেন। এবং এবছর কিন্তু কৃষি বিভাগ বলছে যে এই জেলায় থেকে কিন্তু 1,88,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছিল, যেখান থেকে ধানের মোট উৎপাদন পেয়েছে কৃষি বিভাগের মতে প্রায় 12 লাখ মেট্রিক টন। উৎপাদন একদিকে বেড়েছে, অন্যদিকে কিন্তু জেলায় এখন পর্যন্ত হাটগুলোতে যে ধানের সরবরাহ দিন দিন বাড়ছে এবং চাষি পর্যায়ে কিন্তু একটা প্রত্যাশা ছিল যে ভালো দরের জায়গাটা তারা পাবে, কিন্তু প্রথম দিকে কিছুটা হতাশ হলো। এখন কিন্তু তারা বেশ সন্তোষ প্রকাশ করছেন এবং প্রতি কেজি ধান উৎপাদনে কৃষকের বক্তব্য অনুযায়ী তারা কিন্তু 11 থেকে 12 টাকা বা 13 টাকা কেজিতে তাদের খরচ হয়ে থাকে, কিন্তু হাটগুলোতে এখন যে দরে ধান বিক্রি করছেন 22 থেকে 23 টাকা কেজি তারা তা বিক্রি করতে পারছেন। এ কারণে তাদের অনেকটা যে খরচের খাত তা কিন্তু তাদের অনেকটা পোষানোর কথা বলছেন। অন্যদিকে কিন্তু আরেকটি বিষয় জানি রাখি, এ জেলায় কিন্তু এখন খাদ্য সংগ্রহ অভিযান চলছে এবং এবছর যে খাদ্য সংগ্রহের টার্গেট দেওয়া হয়েছে 50,000 মেট্রিক টন চাল ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া হবে।
40 টাকা কেজিতে, অন্যদিকে ধানের দর বেঁধে দেওয়া হয়েছে 27 টাকা কেজি। বিগত মৌসুমগুলোর চেয়ে চালের দর কিন্তু বাড়ানো হয়েছে 4 টাকা, অন্যদিকে ধানের দর কিন্তু 1 টাকা বাড়ানো হয়েছে 26 থেকে 27 টাকা। তবে 27 টাকা 1080 টাকা মন পড়ছে। প্রান্তিক এসব হাটে কিন্তু এই যে দরে ধান বেচা কিনা চলছে, চাষিরা কিন্তু ধান সরকারের ঘরে দেওয়ার ক্ষেত্রে অনেকটা উৎসাহ কম তাদের লক্ষ্য করা যাচ্ছে। চাষিদের বক্তব্য যে হাটগুলোতে যেহেতু তারা তাদের কাঙ্ক্ষিত দর পাচ্ছেন, এ কারণে কিন্তু তারা এই হাটেই ধান দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই একই কারণে কিন্তু খাদ্য সংগ্রহ অভিযানের আমরা যে চিত্র লক্ষ্য করছিলাম, এখন পর্যন্ত এই জেলায় ধান এবং চালের যে লক্ষ্যমাত্রা, চালের ক্ষেত্রে কিছুটা গুদামে সরবরাহ করা হচ্ছে, কিন্তু ধানের জায়গাটা পুরোটাই কিন্তু হোঁচট খাচ্ছে। এখন পর্যন্ত জেলা খাদ্য বিভাগ বলছে মাত্র তারা 300 মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে সংগ্রহ করতে পেরেছেন, এবং যেখানে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে 25,000 মেট্রিক টন। এরকম একটি বাজার ব্যবস্থার জন্য কিন্তু এবার খাদ্য সংগ্রহ ধানের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হবে, এমন বাজার ব্যবস্থার সাথে কিন্তু তা আমরা এখানে লক্ষ্য করছিলাম। তবে কৃষকরা যে ধানের দরের প্রত্যাশা করছিলেন, তা কিন্তু এখন কিছুটা তাদের আশা পূরণ হচ্ছে, এমন কথা কিন্তু কৃষকের মুখ থেকে পাচ্ছিলাম। তো রিচার্ড, এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটের ধান কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁর সরস্বতীপুর হাট থেকে ধান কেনাবেচার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি। এবার দেশের ফুটবলের খবর। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মূল্যায়ন করে জাতীয় দল পরিচালনার দায়িত্ব নেবেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। কাতারে 3 ম্যাচ না খেলা পর্যন্ত জাতীয় দল নিয়ে কোনো হস্তক্ষেপ করতে চাননি তিনি, তবে সার্বক্ষণিক খোঁজ খবর রাখার কথা জানিয়েছেন। সৌদি ফুটবল ফেডারেশনের প্রশাসনিক দুর্বলতার কারণে বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্প দাম্মামে হয়নি বলেও জানান বাফুফে বস। প্রত্যাশার পালে হাওয়া লাগে ঠিকই, কিন্তু প্রাপ্তির ঝুলি ভাসে শূন্যতায়। হতাশার চাদরে মোড়ানো জাতীয় দলের মিশন এখন কাতার। যাওয়ার আগে সঠিক প্রস্তুতি হলো কি, সেই প্রশ্ন যেমন আছে, তেমনি জাতীয় দল যারা নিয়ন্ত্রণ করেন প্রশ্ন ওঠে তাদের কর্মকাণ্ড নিয়েও। গেল নেপাল সফর থেকে শুরু করে এখন পর্যন্ত জাতীয় দল রয়েছে বাফুফে সভাপতির রাডারে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মূল্যায়ন করে জাতীয় দল পরিচালনা নিয়ে সিদ্ধান্ত নেবেন কাজী সালাউদ্দিন। আমি তো ইন্টারফেয়ার করি না এবং ইন্টারফেয়ার করবো না। I want to see উইদাউট ইন্টারফেয়ারেন্সে তারা কতখানি কি করতে পারে। আই উইল ইন্টারফেয়ার আফটার দ্য ওয়ার্ল্ড কাপ। আমি কয়েকটা মিটিং করেছি, সো আফটার দ্য ওয়ার্ল্ড কাপ আমি ওপেনলি আপনাদের সাথে বসে মিটিং করে কি করতে করবো জুনের পরে। সৌদিতে প্রস্তুতি ক্যাম্প নিয়ে হয়নি কম টালবাহানা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাফুফে সভাপতি, দায় দিলেন সৌদি ফুটবল ফেডারেশনের প্রশাসনিক ব্যর্থতার। যেই নাটকটা হয়েছে এখানে নাটক হওয়ার কোনো দরকার ছিল না। ওরা আজকে এক কথা বলে, সুবিধা মতন আরেক কথা বলে। বাট লিভিং অল অ্যাসাইড, আমার প্লেয়াররা তো লিগ খেলছে, আমার প্লেয়াররা তো ক্যাম্পে আছে। সো একটা ম্যাচের এতগুলো ডিফারেন্স হইতে পারে না। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট সামনে রেখে প্রতিবেশী দেশ ভারত বেশ কিছুদিন ধরেই কাতারে অনুশীলন করছে। আর আরেক প্রতিপক্ষ আফগানিস্তান এরই মধ্যে একটি ম্যাচ খেলেছে সিঙ্গাপুরের সাথে, আরেকটি ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। আর সেই জায়গায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 3 নম্বরে থাকা একটি দলের বিপক্ষে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ আসলে বিশ্বকাপ বাছাই পর্বের মতো একটি মঞ্চে লড়াই করার জন্য কতটুকু গুরুত্ব বহন করে, সেই প্রশ্নটা আসলে থেকেই যাচ্ছে। এই সম্বল নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের বড় মঞ্চে কি প্রত্যাশা করতে পারে বাংলাদেশ? কোনো এফেক্টই হয়নি, কোনো কিছুই হয়নি। এই টিম, গোটা টিম লিগ খেলেছে, আপনার নেপালে যে খেলে আসছে, সো দেয়ার ইন ট্রেনিং। এখন কোনো এক্সকিউজ নাই। দি অনলি থিং ইজ আপনাকে 100% দিতে হবে। আপনারা কোনো এক্সকিউজ না পেলে গিভ ইউর 100%, রেজাল্ট যা হয় তাই হবে। 28 মে কাতারে নেমে করোনা নেগেটিভ হলেই মাঠের অনুশীলন করতে পারবেন ফুটবলাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আসর শুরুর আগেই করোনার হানা ঢাকা প্রিমিয়ার লিগে। প্রথম পরীক্ষায় পজিটিভ হয়েছেন 7 ক্রিকেটার ও 2 কর্মকর্তা, তবে তাদের কোনো উপসর্গ না থাকায় বৃহস্পতিবার নেওয়া হয়েছে দ্বিতীয় নমুনা। লিগে করোনা সংক্রমণ রোধে আগের চেয়েও আরও কঠোর হচ্ছে বিসিবি। সিসিডিএম এর সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, কেউ বায়োবাবল ভাঙলে আর্থিক জরিমানার পাশাপাশি তাকে নিষিদ্ধ করা হতে পারে 1 কিংবা একাধিক ম্যাচের জন্য। করোনাকালে আরও এক নতুন চ্যালেঞ্জের সামনে বিসিবি। 12 দল নিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ। চ্যালেঞ্জটা 3 শতাধিক ক্রিকেটার ও কর্মকর্তাকে বায়োবাবলের মধ্যে রেখে সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজনের।
দ্বিতীয় ধাপে কোভিড পরীক্ষা শেষে শনিবার নির্ধারিত টিম হোটেলে উঠবে দলগুলো। বর্তমান পরিস্থিতির বিবেচনায় লিগে খেলা চলাকালীন 3 ভেন্যুর সবগুলোতেই থাকবে কোভিডের সুরক্ষা ব্যবস্থা। সকল খেলোয়াড় এবং কর্মকর্তাদের যে হোটেলগুলোতে রাখা হবে সেখানে সর্বোচ্চভাবে এই বায়োসিকিউর এনভায়রনমেন্ট মেডিকেল প্রোটোকলটা মেনটেন করব এবং সেখানে আমাদের একজন করে ডাক্তার অলওয়েজ থাকবে, মনিটরিং করবে এবং আমাদের সিসিডিএমের একজন প্রতিনিধি ডেস্কে সেটা মনিটরিং করার জন্য সেখানে সর্বক্ষণিক থাকবে। তবে করোনাকালে ব্যয়বাবুলের ক্ষেত্রে এবার জিরো টলারেন্স বিসিবির। টুর্নামেন্টের স্বার্থে নয় কোনো ছাড়। তাই তো খেলোয়াড় কিংবা খোদ কর্মকর্তা কেউ ব্যয়বাবুল ভাঙলে তাকে আনা হবে কঠিন শাস্তির আওতায়। এই প্রোটোকল কেউ যদি ব্যত্যয় ঘটায় বা ভাঙে তাহলে তাকে কিন্তু সর্বোচ্চ একটা শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে হয়তো আর্থিক জরিমানা বা সাসপেন্ড হতে পারে। সেটা টেকনিক্যাল কমিটি সাথে সাথে সেটার ডিসিশন নেবে। 31 মে 3 মাঠে হবে ডিপিএল এর 6 ম্যাচ। রিজার্ভ ভেন্যু হিসেবে রাখা হয়েছে ফতুল্লাকে। টি20 ফরম্যাটের এই টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ আর সুপার লিগ পদ্ধতিতে। থাকছে না কোনো সুপার ওভার। সেক্ষেত্রে ম্যাচ টাই হলে পয়েন্ট হবে ভাগাভাগি। 24 জুনের মধ্যে আসর শেষ করতে চায় সিসিডিএম। মাহবুব রিমন, সময় সংবাদ। মঙ্গলে যাবে নির্ভীক। নির্ভীক কোনো ব্যক্তির নাম নয়, এটি একটি ড্রোন, যার মডেল বানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। ভারতে অনুষ্ঠিত মার্স সোসাইটি সাউথ এশিয়ার একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে বুয়েটের দলটি ছিনিয়ে এনেছে আন্তর্জাতিক স্বীকৃতিও। আতিকুর রহমান তমালের রিপোর্ট। মঙ্গলের বুকে উঠছে নির্ভীক, খুঁজে খুঁজে দেখছে কি আছে এই গ্রহের পরতে পরতে। এতদিন ভিনদেশি নভোযানের দখলে থাকা মঙ্গলে এবার উঠতে পারবে বাংলাদেশের ড্রোন। নির্ভীক বানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। এর আগেও বহু রোভার বানিয়েছেন তারা, কিন্তু মঙ্গল গ্রহে কি ড্রোন পাঠানো সম্ভব? সম্প্রতি এমন একটি আয়োজন করে মার্স সোসাইটি। বিশ্বের নানা দেশের 30টি দলেতে অংশ নেয়। বুয়েটের দলটির নাম ইন্টারপ্ল্যানেটার। সেই আয়োজনে 8ম স্থান দখল করে বুয়েট। এরপরই 9ম স্থানে আছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আর 16তম স্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। কেউ যদি জানতে চায় ড্রোন কিভাবে কাজ করে, কিভাবে বানায়, সেটা সে ইজিলি অ্যাভেলেবল আছে, রিসোর্স আছে, তারা বানাতে পারে। সমস্যাটা হয় যখন আপনাকে সেই ড্রোনটা পৃথিবীর জন্য না, মঙ্গল গ্রহের উপযোগী করে বানাতে হয়। সেই জন্য দেখা গেছে যে পৃথিবীর ড্রোন থেকে মঙ্গল গ্রহের ড্রোনের যে ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা, সেটা অনেক বেশি আলাদা হয়ে যায় আর অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। তারা চান দেশে যদি বিজ্ঞান গবেষণার দ্বার আরও প্রসারিত হতো, তবে নির্ভীককে বাংলাদেশই পাঠাতে পারত মঙ্গলে। সেজন্য সরকারি সমর্থন প্রয়োজন বলে মনে করেন তারা। আমাদের তো শুধু ড্রোন ডেভেলপ করলে হবে না, মার্স পর্যন্ত এটা পৌঁছানোর জন্য ওরকম টেকনোলজিও লাগবে। তো তার জন্য হচ্ছে গিয়ে এটা এরকম আমাদের দেশেও এরকম কিছু কম্পিটিশন আয়োজন করা যায়, যেখান থেকে হচ্ছে গিয়ে এরকম ট্যালেন্টগুলো এসে আসবে। দরকার হবে আসলে সরকার থেকে অনেক বেশি সাহায্য, এবং শুধু সরকারি যে হতে হবে তা না, আমাদের বিভিন্ন যদি বেসরকারি অর্গানাইজেশনগুলো এগিয়ে আসে তাহলে তাও আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। ড্রোন এর আগেও বানিয়েছেন কি দেশের শিক্ষার্থীরা, তবে মঙ্গলে পাঠানোর মতো ড্রোন এবারই প্রথম। নির্ভীক বানানোর জ্ঞান কাজে লাগবে দেশের অন্যান্য সেক্টরেও। পাশের দেশগুলোর দিকে তাকাই, ওইখানে হচ্ছে পুরো ড্রোন সিস্টেমটাকে এগ্রিকালচারের উপর বেস করে তৈরি করা হচ্ছে। যেখানে হচ্ছে প্রচুর বন্যা হচ্ছে, যেখানে ঘূর্ণিঝড় হচ্ছে, সেখানে গিয়ে আমাদের ড্রোনটা হচ্ছে বিভিন্ন খাবার সাপ্লাই এবং রেস্কিউ অপারেশনে মানুষ প্রাণ বাঁচানোর বিভিন্ন কাজে প্রয়োজনে ব্যবহার লাগতে পারে। উদ্যোক্তারা চান দেশ এমন ক্ষুদে বিজ্ঞানীদের সমর্থন দিলে মহাকাশ গবেষণার পাশাপাশি এগিয়ে যাবে দেশের প্রযুক্তি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় এলেই জোয়ারের চাপে ভাঙে বাঁধ, ভাসে উপকূলবাসীর জীবন জীবিকা। খাবার, বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভোলার দ্বীপচরের মানুষ। টেকসই বাঁধই একমাত্র দাবি। ট্রেন থেকে নামলেই পার্ক, শপিং মল, মেট্রো রেলকে ঘিরে রাজধানী জুড়ে যোগাযোগ হাবের পরিকল্পনা। প্রাথমিকভাবে উত্তরায় মেট্রো হাব স্টেশন নির্মাণের উদ্যোগ। পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে মামা ভাগ্নের প্রতারণা। নানা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নামে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। 3 বছরে প্রতারিত 1000-এর বেশি। এবং লঙ্কানদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ। লজ্জা এড়াতে চায় শ্রীলঙ্কা। লিটনের বদলে একাদশে সুযোগ পেতে যাচ্ছেন নাইম শেখ। এই ছিল ভোরের সময়ে, আর সঙ্গে থাকুন সময়।